হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের রেলওয়ে গ্রুপ ডির 24শে আগস্ট 2022 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো এই কোশ্চেনগুলো রেলের যে কোনো পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট, এছাড়াও যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে চন্দ্রশেখর 12টি একই প্রকারের দ্রব্য 420 টাকা দিয়ে বিক্রি করে 7টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান ক্ষতি করলো। প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য কত? তাহলে 12টা দ্রব্য 420 টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে 12টা দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 420 টাকা। আর কি করেছে? 7টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান ক্ষতি করে। আচ্ছা, আমি ধরছি একটা দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে কতগুলো দ্রব্য বিক্রি করেছে? 12টা। তাহলে 12টা দ্রব্যের ক্রয় মূল্য কত হবে? 12x টাকা। একটা যদি x টাকা হয়, 12টার ক্রয় মূল্য কত? 12x টাকা। আর কি হয়েছে? ক্ষতি হয়েছে কত? 7টার ক্রয় মূল্যের সমান। তাহলে 7টা দ্রব্যের ক্রয় মূল্য কত হবে? 7টা দ্রব্যের ক্রয় মূল্য হবে 7x। তাহলে দেখো ওর টোটাল ক্রয় মূল্য কত? 12টা দ্রব্যের ক্রয় মূল্য কত? 12টা দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 12x টাকা। ওর 12টা দ্রব্য বিক্রি করে ওর ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয়েছে হচ্ছে 7টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান, মানে 7x টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 12x 12টা দ্রব্যের, আর 12টা দ্রব্য বিক্রি করে ক্ষতি হয়েছে 7x। তাহলে 12টা দ্রব্যের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কি হবে? যেহেতু ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে কম হবে। তাহলে ক্রয় মূল্য থেকে যদি আমি ক্ষতিটা বাদ দিই তবে বিক্রয় মূল্য পাবো। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 12x - 7x মানে 5x। কতগুলোর বিক্রয় মূল্য? এই যে 12টার বিক্রয় মূল্যই হচ্ছে 5x, কারণ আমি 12টা দিয়ে হিসাব করেছি। তাহলে 12টার বিক্রয় মূল্য আবার কত বলেছিল? 420 টাকা। তার মানে আমি এখানে কত পেলাম? 12টার বিক্রয় মূল্য 5x। তাহলে আমি লিখতে পারি কি? 5x সমান সমান হচ্ছে 420। তাহলে x এর মান কত হবে? 5 আর 420 যদি কাটি আমি, তাহলে কত হয়? 5 8 40 2 0 4, মানে কত হলো? x এর মান 84। তো x টা কি ধরেছিলাম আমি? একটার ক্রয় মূল্য কত? একটার ক্রয় মূল্য হচ্ছে 84, আমাকে সেটাই বের করতে বলেছে। প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য কত টাকা? তাহলে প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য কত টাকা? 84 টাকা। অপশন সি হবে। তারপরেরটা। আচ্ছা, দেখো কি বলছে। বলছে এবিসিডি চতুর্ভুজের এ বি সি ও ডি কোণের অনুপাত 2:3:5:6। ধরো একটা চতুর্ভুজ, এরকম একটা চতুর্ভুজ আঁকলাম। তা চতুর্ভুজের 4টে কোণ থাকে। এটা ধরো এবিসিডি একটা চতুর্ভুজ। এবিসিডি এরকম করে নাম দিতে হয়, পরপর যেন যায়। হ্যাঁ, হয় এই বরাবর নাম যাবে অথবা যে কোনো একদিক বরাবর যেন যায়। আমি এবি এরকম দিলাম, তারপর আবার এখানে সিডি এরকম করলে কিন্তু হবে না। তাহলে 4টে কোণের অনুপাত কত বলেছে? 2:3, মানে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা ডি কোণ। এ কোণ যদি 2 হয়, বি কোণ হচ্ছে 3, সি কোণ হচ্ছে 5, ডি কোণ হচ্ছে 6। তাহলে চতুর্ভুজটা একটি কি? চতুর্ভুজটা বর্গক্ষেত্র। আচ্ছা, বর্গক্ষেত্র কিরকম দেখতে হয়? বর্গক্ষেত্রের হচ্ছে 4টে বাহুই সমান আর প্রত্যেকটা কোণ সমকোণ, মানে প্রত্যেকটা কোণ সমান হবে। তো এখানে কি প্রত্যেকটা কোণ সমান আছে? সমান নেই, তাহলে এটা বর্গক্ষেত্র হবে না। আচ্ছা, ট্রাপিজিয়াম কিরকম দেখতে হয়? ট্রাপিজিয়াম হচ্ছে যার বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে এরকম একটা দেখতে হয়। আচ্ছা, ট্রাপিজিয়ামের কি কোনো কোণ সমান হয় না? ট্রাপিজিয়ামে দেখো 4টে কোণ 4 রকম, তাহলে ট্রাপিজিয়ামের কিন্তু কোনো কোণ সমান হয় না। তাহলে এটা ট্রাপিজিয়াম হতে পারে। বাকিগুলো দেখি। সামান্তরিক কিরকম দেখতে? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল আর বিপরীত কোণগুলোও সমান হয়, মানে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে এই, এবং এটার সাথে এই কোণটা সমান হয়। তাহলে এখানে কি কোনো কোণ সমান আছে? 2:3:5:6 বলেছে, কোনো কোণ সমান নেই অনুপাতে, তাহলে সামান্তরিকও হবে না। ঘনক কি? ঘনকেরও 4টি বাহু সমান হয় আর বিপরীত কোণগুলো সমান হয়। তার মানে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। তো এখানে তো সমান নেই, তাহলে ঘনকও হবে না। তাহলে কোনটা হবে? চতুর্ভুজটা একটা ট্রাপিজিয়াম হবে, যেহেতু 4টে কোণই আলাদা। তাহলে 4টে কোণই আলাদা হলে কি হবে? চতুর্ভুজটা ট্রাপিজিয়াম হবে। তারপরেরটা কি বলছে দেখো। এ একটি কাজ 32 দিনে করতে পারে, মানে 32 দিনে শেষ করতে পারে। বি এর থেকে 60% বেশি দক্ষ। আচ্ছা, দক্ষ বলেছে। কি বলছে দেখো, বি এর থেকে 60% বেশি দক্ষ, তা যার থেকে তারটা আমাকে ধরতে হবে। আমি ধরছি এর দক্ষতা 100, ঠিক আছে? তাহলে এর দক্ষতা যদি 100 হয়, বি কি? বি হচ্ছে এর থেকে 60%। কেন 100 ধরলাম? কারণ এই যে 60% বেশি, তো তাই 100 ধরলাম। তাহলে বির দক্ষতা কি হবে? এর থেকে আরো 60% বেশি দক্ষ, মানে কি? যদি 100 হয় তাহলে বি হবে তার থেকে আরো 100তে 60 বেশি, মানে 160। আচ্ছা, তাহলে এ আর বি এর দক্ষতার অনুপাত কি হবে? যদি আমি দক্ষতার অনুপাত বার করি, দক্ষতার অনুপাত কত হবে? এর দক্ষতা হচ্ছে 100, বির দক্ষতা 160, তাহলে অনুপাত হবে 100:160। আচ্ছা, 10 দিয়ে এই 0 0 কেটে গেল, আর 2 দিয়ে কাটলে হয় 5:8। আচ্ছা,
আমাকে দেখো কাজের দিন বার করতে বলেছে, তো দক্ষতা থেকে আমি কি করে কাজের দিন পাই? দেখো দক্ষতা মানে কি, দক্ষতা মানে যে যত ভালো কাজ করছে, তাই না? মানে তো তত টাইম কম লাগছে, দক্ষ বেশি মানে তার টাইম কম লাগছে, মানে দক্ষতার টাইমের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে দক্ষতার অনুপাত যদি 5:8 হয়, তাহলে এ আর বি এর সময়ের অনুপাত বা দিনের অনুপাত কি হবে? দিনের অনুপাত ব্যস্ত সম্পর্কে থাকবে, মানে কি হবে? 1/5:1/8। অথবা যখন দুটো থাকে তখন ব্যস্ত সম্পর্ক মানে এটা উল্টে যায়, 5:8টা কি হয়ে যাবে? 8:5 হয়ে যাবে। ঠিক আছে, এরকম কোনাকুনি গুণ করেও করতে পারো, বা এরকম যে কোনো একটা। আচ্ছা, যখন দুটো থাকবে তখনই কিন্তু আমি 5:8টাকে 8:5 লিখবো। ঠিক আছে, মানে উল্টে যায়। তিনটে থাকলে কিন্তু তাই হবে না, ধরো রয়েছে 1:2:3, সেক্ষেত্রে কিন্তু আমি 3:2:1 করতে পারবো না, সেক্ষেত্রে 1/1:1:2:1/3 করে তারপরে বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে দুটো আছে, মানে 8:5 মানে কি? মানে এর যদি 8 দিন লাগে, তাহলে বিল লাগবে হচ্ছে 5 দিন। আমাকে এর কতদিন লাগছে? এর লাগছে 32 দিন, তাহলে এর 32 দিন লাগলে বীর কতদিন লাগবে? 8কে দেখো 4 দিয়ে গুণ করলে 32 আসছে, তাহলে 5কেও কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে, মানে 5 × 4 করলে কত হয়? 20 দিন। তাহলে বি একা ওই কাজটি কত দিনে করবে? বি একা ওই কাজটি 20 দিনে করবে, অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, 3a² x² + 8ab(x) + 4b² 0 দ্বিঘাত সমীকরণটির বীজগুলি নির্ণয় করো। আচ্ছা, বীজ মানে কি? বীজ এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কি? কারণ দেখো x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ। x এর সর্বোচ্চ পাওয়ার যত হবে সেটা তত ঘাতের সমীকরণ হবে। তো দ্বিঘাত সমীকরণ মানে x এর কতগুলো মান হবে? দুটো মান হবে। এই প্রত্যেকটা মানকেই বলা হয় ওদের বীজ। আচ্ছা, আমি সমীকরণটা লিখি। 3a² x² + 8abx + 4b² = 0। এখান থেকে আমাকে সমীকরণটা যদি আমি x এর মানটা বের করি, তাহলে আমার দুটো মান বেরোবে। তো এটা আমি দুরকম করে সমাধান করতে পারি। একটা এখানে এই অঙ্কটার ক্ষেত্রে মিডল টার্ম করা যাবে, তাই আমি মিডল টার্ম করে বের করব। নতুবা কি করতে হতো? শ্রীধরাচার্যের ফর্মুলা ফেলে আমাকে বের করতে হতো। এই অঙ্কটা মিডল টার্ম চলে যাবে, তাই মিডল টার্ম করে বের করি। আচ্ছা, মিডল টার্ম কি করে করে দেখো, এই x² এর সহগ আর ধ্রুবক সংখ্যা সেই দুটোকে গুণ করতে হয়। x² এর সহগ কত দেখো, এখানে 3 আছে, আমি স্কয়ারটাকে ধরলাম না, 3কে ধরলাম, সংখ্যাটাকে ধরলাম, আর এখানে দেখো 4 আছে। তাহলে 3 আর 4 গুণ করলে কত? 12। এই 12কে ভেঙে আমাকে 8 আনতে হবে। 12কে কি করে ভাঙা যায়? 6 × 2 করলে 12 হয়, আবার 6 আর 2 এর যোগ করলে আমার 8 আসে। তাহলে 8কে আমি কি লিখতে পারি? 6 + 2। তাহলে এটা আমি কি লিখবো? 3a² x² + 6abx + 2abx + 4b² = 0। এই দুটোর থেকে দেখো 3ax কমন যায়, 3ax কমন নিলে কত পড়ে থাকে? ax পড়ে থাকে প্লাস 2bx, আচ্ছা 2b পড়ে থাকে প্লাস এই দুটোর থেকে কত কমন যায়? এই দুটোর থেকে দেখো 2b কমন যায়, 2b কমন নিলে কত পড়ে থাকে? ax প্লাস 2b পড়ে থাকে = 0। এই দুটোর থেকে দেখো ax প্লাস 2b কমন যায়, তাহলে ax প্লাস 2b কমন নিলে কত পড়ে থাকে? 3ax প্লাস 2b, এটা = 0। আচ্ছা, যখন দুটো জিনিসের গুণফল 0 হয় তখন তারা প্রত্যেকে 0 এর সাথে সমান হয়। তার মানে আমি কি লিখবো? লিখবো ax প্লাস 2b = 0। এখান থেকে একবার x এর মান বার করি, তাহলে ax = হবে -2b, আর x = হবে, এটা ডান পাশে গেলে নিচে আসবে 2b/a। আর একটা কি বেরোবে? এইটা সমান আমি 0 লিখবো, 3ax প্লাস 2b = 0। তাহলে 3ax = হবে -2b, তাহলে x = হবে -2b/3। তার মানে দেখো আমার কোন, তাহলে x এর দুটো বীজ কি? একটা -2b/a আর একটা -3b, আচ্ছা 2b/3a, 2b/a আর 2b/3a, 2b/a 2b/3, -2, আচ্ছা এই অপশন বি তে দেখো -2b/a আর -2b/3a, তাহলে অপশন বি হবে। তারপর আচ্ছা, শ্রীধরাচার্যের সমীকরণের মাধ্যমে আমি কি করে করতাম? আমার তাহলে x এর মান বেরোতো, x = হতো -b মানে হচ্ছে x এর সহগ, x এর সহগ কত? 8ab, তাহলে -8ab ± √b², b মানে 8ab তার হোল স্কয়ার, মানে x এর সহগটা, -4ac, 4 * a মানে হচ্ছে x এর সহগ, এই সরি x² এর সহগ মানে 3a², 3a² c মানে হচ্ছে ধ্রুবক সংখ্যাটা, মানে 4b² বাই 2a, মানে 2 * x² এর সহগ মানে 3a²। তো এইভাবে বের করলেও আমার সেই একই মান কিন্তু আসতো। তারপরটা কি বলছে দেখো, 21 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্তের পরিসীমা কত? আচ্ছা, আমি একটা অর্ধবৃত্ত কিরকম হবে? এই যে এরকম হবে। অর্ধবৃত্তের পরিসীমা মানে কি? অর্ধবৃত্তের পরিসীমা মানে দেখো, এই বেঁকা তলটা প্লাস এইটা, এটা কি? এটা হচ্ছে ব্যাস। তাহলে বেঁকা তলটার ফর্মুলা কি? আচ্ছা,
যদি বৃত্ত হতো, বৃত্তর পরিধি কত হতো? বৃত্তের ক্ষেত্রে পরিধি বলে। বৃত্তের পরিধির ফর্মুলা কি ছিল? 2πr। তো অর্ধবৃত্তের এই ব্যাকা অংশটা তাহলে কত হবে? 2πr এর অর্ধেক মানে কত? πr। তার সাথে দেখো অর্ধবৃত্তের ক্ষেত্রে এই ব্যাসটা কিন্তু যোগ হয়ে যায়, তাহলে অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা কি হবে? πr প্লাস 2r, যেখানে আরটা কি? আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে তো ব্যাসার্ধ বলেন, এক্ষেত্রে ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাস যদি বলে দেয় 21, তাহলে ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক মানে 21/2। তাহলে অর্ধবৃত্তটার পরিসীমা কত হবে? পাই এর মান কত? 22/7 ইন্টু আর, আর এর মান কত? 21/2 প্লাস 2 ইন্টু আর এর মান কত? 21/2। বা এখানে আরটা কমনও নিতে পারতাম, একই জিনিস, যাই হোক। আচ্ছা 7 দিয়ে 21 কে কাটলে 3 7 21, 2 দিয়ে 22 কে কাটলে 11, 2 2 কেটে গেল, তাহলে হলো কত? 33 যোগ 21 মানে কত হলো? 54। তাহলে অর্ধবৃত্তটার পরিসীমা কত? 54 সেমি, অপশনে। তারপর একটা, আচ্ছা কি বলছে দেখো, √1 প্লাস সাইন এ বাই √1 মাইনাস সাইন। যখনই এরকম টাইপের থাকবে 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ, যখনই রুটের মধ্যে এরকম থাকবে তখন আমাকে কি করতে হবে? নিচে 1 মাইনাস সাইন এ আছে, তার বিপরীত সহগ দিয়ে নিচে গুণ করব, মানে 1 প্লাস সাইন এ দিয়ে উপর নিচে গুণ করব। 1 প্লাস সাইন এ দিয়ে নিচেও গুণ করলাম, 1 প্লাস সাইন এ দিয়ে উপরেও গুণ করলাম, তাহলে কি আসছে দেখো। তাহলে 1 প্লাস সাইন এ উপরে 1 প্লাস সাইন ইন্টু 1 প্লাস সাইন এ মানে আমি লিখতে পারি 1 প্লাস সাইন এ তার হোল স্কয়ার, একই জিনিস রয়েছে, এ গুণে করলে এ স্কয়ার লিখতে পারি, তাই 1 প্লাস সাইন ইন্টু 1 প্লাস সাইন এ মানে 1 প্লাস সাইন এ তার হোল। নিচে দেখো এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি রয়েছে, তার মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে এক স্কয়ার মানে একই হয়, মাইনাস বি স্কয়ার মানে সাইন এ তার স্কয়ার মানে সাইন স্কয়ার এ। আচ্ছা তাহলে কি হবে? রুট ওভার তাহলে 1 প্লাস সাইন এ তার হোল স্কয়ার বাই নিচে কি 1 মাইনাস সাইন স্কয়ার এ আবার কি জানি আমরা? কস স্কয়ার এ, তাই না? কেন? কারণ হচ্ছে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে কস স্কয়ার এর সমান সমান কি? 1 মাইনাস সাইন স্কয়ার, এখানে সেটাই করলাম, আবার সাইন স্কয়ার এ মানে 1 মাইনাস কস স্কয়ার এ সেটা। আচ্ছা রুটটা এবার তুলে দিই, তাহলে রুটের মধ্যে 1 প্লাস সাইন এ তার হোল স্কয়ার ছিল, তাহলে রুটটা তুলে গেলে উপরে হবে 1 প্লাস সাইন এ, আর নিচে কস স্কয়ার এ ছিল, রুটটা তুলে দিলে হবে কস এ। আচ্ছা এটা মানে আমি লিখতে পারি 1 বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ, লিখতেই পারি। আচ্ছা 1 বাই কস এ মানে কি? 1 বাই কস হচ্ছে sec এ, তাহলে sec এ প্লাস sin এ বাই cos এ মানে tan এ, তাহলে আমার অ্যান্সার কি হলো? sec এ প্লাস tan এ। বা এটা তোমরা মুখস্থও রাখতে পারো, √1 প্লাস sin এ বাই 1 মাইনাস sin এ করলে sec এ প্লাস tan এ হয়। তারপর বা এইভাবে বের করতে পারো, মুখস্থ করলে ভুলে যেতে পারো, এইভাবে বের করে নেবা, তাহলে কোনো অসুবিধা হবে না। তারপরটা, আচ্ছা কি বলছে দেখো, এ বি ও সি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20, 30 ও 60 দিনে করতে পারে। যদি প্রতি তৃতীয় দিনে বি ও সি এ কে সহযোগিতা করে তাহলে এ কত দিনে কাজটি শেষ করতে পারবে? আচ্ছা কি বলছে দেখো, একটু একটু করে করি। এবিসি একটি কাজ 20, 30 ও 60 দিনে করতে পারে, মানে মানে এ কাজটা করে হচ্ছে 20 দিনে, বি কাজটা করে হচ্ছে 30 দিনে, আর সি কাজটা করে হচ্ছে 60 দিনে। তাহলে আমি টোটাল কাজটা কত ধরবো? এই যত যত দিনে করে তাদের লসাগুটা। তাহলে টোটাল কাজটা আমি কত ধরবো? 20, 30 আর 60 এর লসাগু করলে যত হয় তত। 20, 30 আর 60 এর লসাগু কত? 60ই হয়। আচ্ছা তাহলে টোটাল কাজটা হচ্ছে কত? 60। তাহলে এ 20 দিনে করে 60টা কাজ, আমার এবার কাজ হবে প্রত্যেকে একদিনে কতগুলো করে কাজ করে। তাহলে এ 20 দিনে করে 60টা কাজ, এ একদিনে কতগুলো করবে? 60/20টা কাজ মানে 3টে কাজ। আচ্ছা তাহলে এ একদিনে করে 3টে কাজ, এবার বি একদিনে তাহলে কতটা করবে? বি 30 দিনে করছে 60টা কাজ, তাহলে বি একদিনে কতগুলো করবে? 60/30টা কাজ মানে 2টো কাজ। আচ্ছা তাহলে সি একদিনে কতটা করবে? সি 60 দিনে করছে 60টা কাজ, তাহলে একদিনে কতগুলো করবে? 60/60 মানে একটা কাজ। তাহলে এ একদিনে করছে 3টে কাজ, বি একদিনে করছে 2টো কাজ, সি একদিনে করছে একটা কাজ। এইবার কি বলছে দেখো, যদি প্রতি তৃতীয় দিনে বি ও সি এ কে সহযোগিতা করে তাহলে এ কত দিনে কাজটা শেষ করবে? তার মানে কি? তার মানে দেখো এ একা কাজ করছে, প্রথম দিন আর দ্বিতীয় দিন এ একা কাজ করছে, কিন্তু তৃতীয় দিন বি ও সি দুজনাই একে সহযোগিতা করছে, মানে 2 দিন, প্রথম 2 দিন একা এ কাজ করছে, কিন্তু তৃতীয় দিনে 3জনাই কাজ করছে। তাহলে দেখো এ একদিনে 3টে কাজ করে, তাহলে প্রথম 2 দিনে এ 2 দিনে তাহলে কতগুলো কাজ করবে? এ তাহলে 2 দিনে কতগুলো কাজ করবে? একদিনে যদি 3টে করে, প্রথম 2 দিনে 6টা কাজ করবে। আচ্ছা এবার তৃতীয় দিনে কি কাজটা হচ্ছে দেখো, তৃতীয় দিনে 3জনাই কাজ করছে, তাহলে তৃতীয় দিনে এ করবে 3টে কাজ, বি করবে 2টো কাজ, সি করবে একটা কাজ, তাহলে টোটাল কতগুলো কাজ হলো তৃতীয় দিনে? 3 আর 2 5 আর 1 6, মানে এ বি সি এরা মিলে তৃতীয় দিনে কতগুলো আচ্ছা তৃতীয় দিনে না মানে একদিন, পরের দিন ধরি, পরের দিনে 6টা কাজ করছে, মানে মোট 3 দিনে
মোট 3 দিনে তাহলে কতগুলো কাজ হচ্ছে? 6 আর 6 মানে 12টা কাজ হচ্ছে। মোট 3 দিনে কতগুলো কাজ হচ্ছে? 12টা কাজ। আচ্ছা, তাহলে 12টা কাজ হচ্ছে 3 দিনে। আমাকে কি বের করতে বলেছে? টোটাল কাজটা কত দিনে শেষ হবে? টোটাল কাজ হচ্ছে 60টা কাজ। তাহলে দেখো 12টা কাজ যদি 3 দিনে শেষ হয়, 60টা কাজ কত দিনে শেষ হবে? 3 গুণ 60/12, মানে 5 × 12 = 60, মানে 15 দিনে। তা এইভাবে এটা হয়ে যাবে। এটা যেহেতু মিলেই যাচ্ছে তাই এটা হচ্ছে, কিন্তু যখন মিলতো না, মানে এরকম 15 বা এরকম মানে আসতো না, ধরো 15 15 2 3, তখন কিন্তু অঙ্কটা করতে একটু জটিল হতো। কিন্তু এটা যেহেতু 12র গুণিতকে রয়েছে 60টা, তাই আমি এইভাবে পাতি করতে পারি। ঠিক আছে, তাই অঙ্কটাতে আমি এইভাবে করতে পারি। তাহলে 60টা কাজ হবে কত দিনে? 15 দিনে হবে। অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, 8 জন পুরুষ ও 12 জন মহিলা একটি কাজ 10 দিনে করতে পারে। 6 জন পুরুষ ও 8 জন মহিলা সেই কাজটি 14 দিনে করতে পারে। তাহলে একজন মহিলা একা কাজটি কত দিনে করবে? আচ্ছা, আমি ধরছি একজন পুরুষ করে কাজটি x দিনে আর একজন মহিলা করে কাজটি y দিনে। আচ্ছা, কাজটি শেষ করা মানে কাজটার কত অংশ করা? এক অংশ করা। তাহলে একজন পুরুষ x দিনে করে এক অংশ। তাহলে আচ্ছা, একজন পুরুষ x দিনে করে এক অংশ, তাহলে একজন পুরুষ একদিনে কত অংশ করবে? একের x অংশ। একই রকম করে একজন মহিলা y দিনে করে এক অংশ, তাহলে একজন মহিলা একদিনে কতটা করবে? 1/y অংশ। আচ্ছা, এবার দেখো কতজন পুরুষ বলেছে? 8 জন পুরুষ, তাহলে একজন পুরুষ একদিনে করে একের x, তাহলে 8 জন পুরুষ একদিনে কতটা করবে? 8/x প্লাস, আর 12 জন মহিলা একদিনে কতটা করবে? তাহলে 12/y। সেটা সমান সমান কি? 10 দিনে শেষ করছে কাজটা, তাহলে একদিনে কতটা করবে? 1/10। আচ্ছা, আর আরেকটা সমীকরণ কি? 6 জন পুরুষ ও 8 জন মহিলা, তাহলে 6 জন পুরুষ একদিনে কতটা করবে? 6/x প্লাস 8 জন মহিলা একদিনে কতটা করবে? 8/y সমান সমান 14 দিনে শেষ করছে, মানে একদিনে কতটা করবে? 1/14। এই দুটো সমীকরণ পেয়ে গেলাম আমি। এবার এই দুটোকে সমাধান করব। আমাকে কি বার করতে বলেছে? একজন মহিলা কাজটি কত দিনে শেষ করবে। একজন মহিলা কত দিনে শেষ করবে? y দিনে। তার মানে y এর মানটাকে আমি ওকে বের করতে হবে। তাহলে আমি x টাকে কাটবো। তাহলে x এর উপরে দেখো প্রথমটার 8 আছে, তারপরটা 6 আছে, তো এই দুটোকে আমাকে সেম আনতে হবে। সেম কি করে আনবো? 8 আর 6 এর লসাগু করি। 8 আর 6 এর লসাগু করলে কত হয়? 24 হয়। তার মানে প্রথমটাতে 8 রয়েছে, কত দিয়ে গুণ করলে 24 হয়? 3 দিয়ে। মানে এটাকে যদি আমি 1 নম্বর আর এটাকে যদি আমি 2 নম্বর নাম দিই, 1 নম্বর সমীকরণটাকে আমি 3 দিয়ে গুণ করব, আর 2 নম্বর সমীকরণে 6 আছে, 24 আনতে হবে, মানে 4 দিয়ে গুণ করতে হবে। 2 নম্বরটাকে 4 দিয়ে গুণ করব। তাহলে 1 নম্বর সমীকরণটাকে পুরোটাকে আমি 3 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 24/x প্লাস 12কে 3 দিয়ে গুণ করলে 36/y সমান সমান 3/10। আর 2 নম্বরটাকে যদি 4 দিয়ে গুণ করি কত হয়? 24/x প্লাস 4 32/y সমান সমান 4/14। আচ্ছা, এবার কি করব? এবার আমি মাইনাস করতে হবে, তবেই কাটবে। মাইনাস করে দিই, নিচের গুলোকে বিয়োগ করে দিই। তাহলে বিয়োগ করলে 24x/x 24/x কেটে যায়, তাহলে থাকে কত? 36/y মাইনাস 32/y সমান সমান 3/10 মাইনাস, আচ্ছা 4/14 কে একটু কাটাকুটি করলে হয় 2/7। লিখে দিই 2/7। এখানে লসাগু করলে দেখো y হবে, আর 36 মাইনাস 32 করলে কত হবে? 4/y সমান সমান 10 আর 7 এর লসাগু হয় 70। তাহলে 10 কে 7 দিয়ে গুণ করলে মানে 3 7 21 মাইনাস 7 10 70, মানে 10 দুগুণে 20। আচ্ছা, এইদিকে লিখছি, হ্যাঁ। তাহলে 4/y সমান সমান কি বেরোলো? 1/70। কোনাকুনি গুণ করলে কত? y সমান সমান হবে 4 গুণ 70 করলে 4 7 28, মানে 280। তাহলে y এর মানটাই আমাকে চেয়েছে। একজন মহিলা একা কত দিনে কাজটি শেষ করবে? 280 দিনে। যদি একজন পুরুষ বলতো তাহলে আমি x এর মানটা বের করতাম। আচ্ছা, তারপরেরটা, আচ্ছা এটাও দেখো সেমই অঙ্ক দিয়েছে, ঠিক আছে। তা এটা আমি আরো তো বোঝালাম না। 6 জন পুরুষ ও 8 জন মহিলা 14 দিনে। আমি ধরছি একজন পুরুষ করবে x দিনে, একজন পুরুষ করবে x দিনে, আর একজন মহিলা করবে y দিনে। সেম অঙ্ক, একই শিফটে দুটো অঙ্ক দিয়েছে। তাহলে একজন পুরুষ যদি x দিনে করে, তাহলে একদিনে কতটা করবে? x দিনে যদি এক অংশ করে একদিনে করবে 1/x, তাহলে 6 জন পুরুষ একদিনে কতটা করবে? সমীকরণটা হবে তাহলে 6/x প্লাস 8 জন মহিলা বলেছে মানে 8/y, সেটা সমান সমান 14 দিনে শেষ করছে, মানে একদিনে কতটা করবে? 1/14। আর পরের সমীকরণটা কি হবে? তাহলে 8 জন পুরুষ একদিনে কতটা করবে? 8/x প্লাস 12 জন মহিলা মানে 12/y, সেটা সমান সমান কত দিনে শেষ করছে? 10 দিনে, মানে একদিনে কতটা করবে? 1/10। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিই, এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিই। আমাকে কি বের করতে বলেছে? একজন পুরুষ একা কত দিনে, মানে x এর মানটা বের করতে হবে। তাহলে আমি y টাকে কাটবো। তাহলে y এর ঘরে প্রথমটাতে আছে 8, পরেরটাতে আছে 12। 8 আর 12 লসাগু করলে কত? সেই 24ই হয়। তাহলে 8 রয়েছে, 8 কে কত দিয়ে গুণ করলে 24 আসবে? প্রথমটা 3 দিয়ে। তার মানে 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করব,
আর দ্বিতীয়টার 12 রয়েছে, 12 কে কত দিয়ে গুণ করলে 24 2 দিয়ে, তাহলে 2 নম্বর সমীকরণটাকে 2 দিয়ে গুণ করবো। তাহলে 1 নম্বর সমীকরণটাকে 3 দিয়ে গুণ করলে কত, 3 6 18/x প্লাস 3 8 24/y সমান সমান 3/14। আর নিচেরটাকে করলে কত, আর 2 দিয়ে গুণ করলে 16/x প্লাস 24/y সমান সমান 2/10। 2 আর 10 কাটাকুটি করলে হয় 1/5। আচ্ছা এবার বিয়োগ করি, তাহলে সবগুলো বিয়োগ করে দিই। বিয়োগ করলে 24/24 কেটে যায়, এখানে থাকে 18/x মাইনাস 16/x, তাহলে কত হয় 2/x সমান সমান হয় 3 এর 14 মাইনাস 1 এর 5। আচ্ছা এখানে করছি, তাহলে 2/x সমান সমান কি হবে, লসাগু করলে 14 আর 5 এর লসাগু হয় 70, 5 14 70 মানে 3 5 15 মাইনাস 14, তাহলে 2/x সমান সমান কত, 1 এর 70, তার মানে x সমান সমান কত হবে, 70 দুগুণে 140। তাহলে একজন পুরুষ কত একা কাজটি কত দিনে শেষ করবে, 140 দিনে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, যে সামান্তরিকের ভূমি 15 সেমি এবং উচ্চতা 6 সেমি তার ক্ষেত্রফল কত। আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 15, উচ্চতা 6, তাহলে ক্ষেত্রফল কত হবে 15 ইন্টু 6 মানে 6 15 90 এত বর্গ সেমি, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, বার্ষিক 8% সুদের হারে কিছু পরিমাণ টাকার 2 বছরের সরল সুদ 1000 টাকা হলে সেই একই সুদের হারে একই সময়ের জন্য সমপরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদ কত। আচ্ছা আমি ধরছি আসলটা x, আমি একদম পাতি নিয়মে করছি। আসলটা যদি x হয়, তাহলে দেখো সরল সুদ বলে দিয়েছে, সরল সুদ বের করার ফর্মুলা কি, ptr/100। p কত, p মানে হচ্ছে x ধরেছি, ইন্টু t মানে সময়, সময় কত 2 বছরের মানে 2, ইন্টু r মানে হচ্ছে সুদের হার কত 8% বলেছে, তাহলে 8 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু কত, সূত্রটা বলেছিল 1000, ইজিক্যাল টু 1000, ওখান থেকে আমি x এর মানটা বের করি, তাহলে x সমান সমান কত হবে 1000, সবগুলো ডান পাশে পাঠিয়ে 1000 গুণ 100 ডিভাইডেড বাই 2 গুণ 8। আচ্ছা 8 দিয়ে 1000 কে কাটি, 8 দিয়ে 1000 কে কাটলে প্রথমে একবার যাবে, তারপরে 2 শূন্য মানে 2 বার যাবে, তারপরে 4 শূন্য মানে 5 বার যাবে, 2 দিয়ে যদি 100 কে কাটি 50 হবে। লেখ সমান সমান কত, 125 গুণ 5 করলে হয় 625, 6 2 5 0, তার মানে আসল কত 6250। আমাকে কি বার করতে বলেছে, একই সুদের হারে মানে 8% সুদের হারেই একই সময়ের জন্য মানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা বের করি, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি, x মানে 6250 ইন্টু 1 প্লাস r/100 মানে 8/100 আর পাওয়ারের সময়টা, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এর থেকে আমাকে আসলটা বাদ দিতে হবে, আচ্ছা পরে বাদ দিচ্ছি। তাহলে 6250 ইন্টু এটা কত হয়, 4 দিয়ে কাটাকুটি করলে হয় 2, এখানে হয় 25 মানে লসাগু করলে হবে 27/25 তার হোল স্কয়ার, এটাকে আমি দুবার লিখলাম ইন্টু 27/25। আচ্ছা 25 দিয়ে এটাকে কাটলে হয় 25 শূন্য, আবার 25 দিয়ে এটাকে কাটলে হয় 10, আর 27 গুণ 27 করলে হয় 729, আর একটা শূন্য বসে গেল, তাহলে এটা হলো সমূল চক্রবৃদ্ধি। এর থেকে যদি আমি আসলটা বাদ দিই তবে আমার চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে, আসল কত 6250, তাহলে এর থেকে 6250 কে বাদ দেবো, তাহলে কত পড়ে থাকে 0401, তাহলে আসল কত হবে, চক্রবৃদ্ধি সুদ কত হবে 1040 টাকা, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, দুটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার বর্গের যোগফল 313। আচ্ছা স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এগুলো, আর ক্রমিক সংখ্যা মানে পরপর দুটি সংখ্যা মানে 2 আর 3, 3 আর 4, 5 আর 6 এইগুলো, এদের বর্গের যোগফল যদি 313 হয় তাহলে ছোট সংখ্যাটি কত। আচ্ছা আমি অপশন ধরে করি, তাহলে ছোট সংখ্যাটা যদি 13 ধরি তাহলে আরেকটা সংখ্যা কত হবে, 13 হলে আরেকটা হবে 14, এদের বর্গের যোগ করি 13 স্কয়ার যোগ 14 স্কয়ার করলে কত হয়, 13 স্কয়ার হচ্ছে 169 যোগ 14 স্কয়ার হচ্ছে 196, তাহলে যোগ করে দেখো 6 9 15 5 সাথে, এটা কোনোদিন 313 হবে না, হলো না, তাহলে এটা হবে না। তারপরটা ধরি 15, তাহলে প্রথম ছোট সংখ্যাটা 15 হলে বড়টা কত হবে 16 হবে, মানে 15 স্কয়ার যোগ 16 স্কয়ার, 15 স্কয়ার কত 225 যোগ 16 স্কয়ার কত 256। দেখো এককের ঘরেই দেখো 5 আর 6 যোগ করলে 1 আসছে, তাই 1 তো আমার নেই এককের ঘরে, তাহলে এটাও হবে না, তাহলে এই দুটো অপশন চলে গেল। তৃতীয়তে 14 আছে, তাহলে ছোট সংখ্যাটা যদি 14 হয় বড় সংখ্যাটা কত হবে 15, মানে 14 স্কয়ার যোগ 15 স্কয়ার করলে কত 196 যোগ 225, 225। এক্ষেত্রে দেখো 5 আর 6 যোগ করলে 1, তার মানে এটাও হবে না, পড়ে থাকলো 12, তাহলে 12ই হতে হবে, তাও দেখে নি, তাহলে কত হবে, একটা হবে 12 আর একটা হবে 13, 12 স্কয়ার যোগ 13 স্কয়ার, 12 স্কয়ার করলে কত 144 যোগ 13 স্কয়ার করলে 169, এখানে দেখো যোগ করলে কত 313 আসে, তার মানে আমার রাইট অ্যান্সার হবে অপশন ডি। আচ্ছা অপশন না ধরে আমি যদি করতাম এক্স ধরে, কি করতাম, আমি একটা সংখ্যাকে এক্স ধরতাম, ছোট সংখ্যাটাকে এক্স ধরতাম, তাহলে অন্য সংখ্যাটা তো তার থেকে এক বেশি মানে এক্স প্লাস ওয়ান, এদের বর্গের যোগফল বলেছে মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান সমান বলেছে 313। এবার এটাকে ভাঙে, এক্স স্কোয়ার প্লাস এটাকে ফর্মুলা ফেলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab করলে হয় 2x প্লাস 1 সমান সমান হচ্ছে 313,
তাহলে 2x² প্লাস 2x আর 1 আর 313 কে বাদিকে আনলে মাইনাস 313 হয়, তাহলে 1 মাইনাস 313 করলে মাইনাস 312 ইকুয়াল টু 0। তিনটে থেকে দেখো 2 কমন যায়, 2 কমন নিয়ে নি, তাহলে x² প্লাস x মাইনাস 156 সমান সমান 0। তাহলে দুইটা যদি ডান পাশে পাঠাই তাহলে শূন্য হয়ে যায়, x² প্লাস x মাইনাস 156 ইকুয়াল টু 0। তাহলে দেখো 13 গুণ 14 করলে এই সরি 12 গুণ 13 করলে 156 হয়, তার মানে x² প্লাস 13x মাইনাস 12x এইভাবে x এর মানটা বের করতে হবে কমনে, ঠিক আছে। তারপরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু 84 এবং সংখ্যা দুটির অনুপাত 2:3 হলে সংখ্যা দুটির যোগফল কত। যখনই সংখ্যা দুটির অনুপাত বলে দেবে 2:3, আমি ধরবো একটা সংখ্যা 2x আর একটা সংখ্যা 3x, 2:3 বলেছে তাই 2x আর 3x। তাহলে 2x আর 3x এর আমি যদি লসাগু করি কত হয়, সংখ্যাগুলোর লসাগু করতে হয় 2 আর 3 এর লসাগু 6 আর x আর x এর লসাগু x ই হবে। তাহলে 6x এর মান আমার কত বলে দিয়েছে 84, তাহলে x এর মান কত হবে, x সমান সমান হবে 84/6, কাটাকুটি করলে 6 14 84 মানে x এর মান হবে 14। আমাকে কি বার করতে বলেছে, সংখ্যা দুটির যোগফল। তাহলে সংখ্যা একটা 2x ছিল 3x ছিল, এদের যোগফল কত, 2x আর 3x যোগ করলে হবে 5x। তাহলে 5x মানে কত, 5 গুণ x এর মান পেয়েছি 14, মানে 5 গুণ 14 করলে কত, 5 14 70, অপশন এ হবে। তারপরটা আচ্ছা কি বলছে দেখো, x² প্লাস m² মানে z² তার হোল স্কয়ার মাইনাস x² মাইনাস m² প্লাস z² তার হোল স্কয়ার। আচ্ছা আমি এই পুরোটাকে যদি a ধরি আর এই পুরোটাকে যদি b ধরি, তাহলে দেখো এটা কি আকারে রয়েছে, a² মাইনাস b² আকারে রয়েছে। a² মাইনাস b² এর ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এক্ষেত্রে আমি কি লিখবো, এর জায়গায় কি লিখবো, এই যে এইটাকে লিখবো, মানে হচ্ছে x² প্লাস m² মাইনাস z², এটা গেল a, প্লাস b মানে প্লাস b মানে এইটা, মানে x² মাইনাস m² প্লাস z², এটা গেল a প্লাস b। এবার a মাইনাস b লিখতে হবে, a কত, x² প্লাস m² মাইনাস z²। আচ্ছা মাইনাস দিলে তার মানে সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস x² মাইনাস m² ছিল প্লাস m² হয়ে যাবে আর মাইনাস z² হবে। এবার দেখি কাটাকুটি করি, আচ্ছা এই এই m² দেখো কেটে যাচ্ছে আর মাইনাস z² প্লাস z² কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, x² যোগ করলে 2x²। আর এখানে দেখো এখানে x² আর x² কাটছে, তাহলে কি পড়ে থাকছে, ইন্টু 2m² মাইনাস 2z²। আচ্ছা এখান থেকে দেখো 2 কমন যায়, 2x² ইন্টু এখান থেকে 2 কমন নিলে কি পড়ে থাকে, m² মাইনাস z²। তাহলে এটাকে গুণ করলে হয় 4x² ইন্টু m² মাইনাস z², মানে অপশন এ হবে। তারপর আচ্ছা এখানে একটা দেখো ছবি দিয়েছে, কি বলছে দেখো, এই চিত্রটিতে এল ও টি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। এখানে দেখো দুটো সরলরেখা, একটা এল আর একটা হচ্ছে টি। এই সরলরেখা দুটি পরস্পর, এল ও টি না, এটা সরি এটা এল ও এম হবে, হ্যাঁ এটা এল ও টি না, এল ও এম সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল এবং টি হচ্ছে ছেদক, টি হচ্ছে এই দেখো এটা হচ্ছে টি, এটা এল এটা এম, এরা পরস্পর সমান্তরাল আর টি হচ্ছে ছেদক। তাহলে দেখো এরা ছেদ করলে যে এই কোণটা যেটা দেখিয়েছে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, এটাকে একান্তর কোণ বলে, আর এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। তা দেখো এইটা একটা সরলরেখা, এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত, সরলরেখা মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাই এইটুকু 120 হলে এইটুকু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মানে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় আমার এই কোণটাও 60 ডিগ্রি হবে, তার মানে x এর মান কত হবে, x সমান সমান হবে 60 ডিগ্রি হবে, অপশন ডি হবে। তারপর এক্স কোণটির মান কত, এটা হ্যাঁ এক্স কোণটির মান কত। তারপর একটা আচ্ছা কি বলছে দেখো, 0.27 এর মাথায় বার রয়েছে, বার মানে বা পৌনকণিকও থাকতে পারে, পি বাই কিউ আকারে প্রকাশ করা। তাহলে এটাকে কি দিয়ে রেখেছে, 0.27 এর মাথায় বার, অথবা অথবা এটাকে এরকম করেও লেখে 7 এর মাথায় পৌনকণিক। আচ্ছা তাহলে এরকম থাকলে আমি কি লিখবো, এটা সমান সমান লেখা যায় হচ্ছে ইজিক্যাল টু দিলাম, বাই দিতে হবে। আচ্ছা নিচে কি বসবে দেখো, টোটাল সংখ্যা আছে দুটো, পৌনকণিক আছে একটার মাথায়, যতগুলোর মাথায় পৌনকণিক থাকবে বা বার থাকবে, সাথে একটার মাথায় বার আছে মানে একটা নয় বসবা। আর যার মাথায় বার নেই, বার না থাকার সংখ্যা হচ্ছে একটা, মানে পয়েন্টের পরে একটা সংখ্যা মানে আমি একটা শূন্য বসাবো। এখানে যদি দুটো সংখ্যার মাথায় বার না থাকতো তাহলে দুটো শূন্য বসাতাম, বা দুটোর মাথায় বার থাকলে দুটো নয় বসাতাম, তাহলে 90 বসলো। আচ্ছা আর উপরে কি বসবে, যেই সংখ্যাটা ছিল সেটা আগে বসাবো, মানে 27, তার থেকে যার মাথায় বার নেই সেটা বিয়োগ করতে হবে। যদি দুটোর মাথায় বার থাকতো তাহলে কিছু করতাম না, এখানে যেহেতু 2 এর মাথায় বার নেই তাহলে 27 থেকে মাইনাস 2 হবে। 27 মাইনাস 2 করলে কত, 25 ডিভাইডেড বাই 90, কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে 5 5 25 আর 5 18 90, তাহলে 5/18, অপশন ডি তে আছে। তারপর কি বলছে দেখো, 18,700 টাকা একটি টিভি বিক্রি করলে দোকানদারের 15% ক্ষতি হয়, কত টাকায় টিভিটি বিক্রি করলে তার 15% লাভ হয়।
আচ্ছা আমি ধরছি ক্রয় মূল্য, এটা দেখো এক্স ধরে করতে পারি আবার এক্স ধরে করি। আমি ধরছি ক্রয় মূল্য হচ্ছে এক্স, অন্যরকম করেও করা যায়, নানা রকম করে করা যায়, আমি বোঝার সুবিধার জন্য এক্স ধরছি। তাহলে এক্স যদি ক্রয় মূল্য হয় 15% ক্ষতিতে বিক্রি করেছে মানে কি ক্রয় মূল্যের থেকে 15% ক্ষতিতে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে হচ্ছে এক্স থেকে আরো 15% কম, মানে এক্স এর 85%, মানে এক্স ইন্টু 85/100। সেটা কার সাথে সমান বলেছে? এই যে 1,87,000 টাকায় এই সরি 18,700 টাকায় বেচেছে, তার মানে যে এক্স ইন্টু 85/100 এটাই বিক্রয় মূল্যটা কার সমান? 18,700। তাহলে এখান থেকে আমি যদি এক্স এর মানটা বের করি, এক্স সমান সমান কি হবে? 18,700 ইন্টু 100 ডিভাইডেড বাই 85। আচ্ছা 85 আর 100 কে যদি কাটি, আচ্ছা 85 আর এইটাকে যদি কাটি তাহলে 5 17 85, এটাকে কাটে 3 5 15, 3 7 5 7 35, 2 0 4 0। আচ্ছা 17 দিয়ে যদি কাটি তাহলে প্রথমে 2 বার যাবে, 17 দুগুণে 34, তারপর আবার 34 মানে 2 0। তাহলে এক্স এর মান কত বললো? 22000, মানে 22,000 টাকা। মানে ক্রয় মূল্য যদি 22,000 টাকা হয়, আবার কি বলছে কত টাকায় টিভিটি বিক্রি করলে 15% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য পেলাম 22,000, তা 15% লাভে বিক্রয় মূল্য কি? মানে 22,000 এর থেকে আরো 15% বেশি, তার মানে কত হবে? 22,000 ইন্টু আরো 15% বেশি, মানে 100 যোগ 15/100, মানে 115/100। আচ্ছা এখানে যদি আমি শূন্য শূন্য কেটে দিই, শূন্য শূন্য কেটে দিই, তাহলে কত হবে? 115 গুণ 22, মানে 22 5 22 110 শূন্য হাতে 11, 22 একে 22 11, 33 এর 3 হাতে 3, 22 একে 22 এর 3 25, আর একটা শূন্য ছিল, মানে 25,300 টাকা। তাহলে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হয়? 25,300 টাকা। তারপরে আচ্ছা এদের মধ্যে কোন সূত্রটি? দেখো মিন মিডিয়ান, এই মোড মিডিয়ান আর মিনের মধ্যে একটা সম্পর্ক আছে, তা এদের মধ্যে এই সম্পর্কটা কিন্তু সঠিক। অথবা দেখো আরেকটা জিনিসও লেখে কি, মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটাও কিন্তু লেখে। তা এটা এটা করা তো তোমাদের সুবিধা হবে, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটাও কিন্তু লেখা হয়। ঠিক আছে। আচ্ছা এবার দেখি, দেখো এইটার থেকে আমি এইটাকে কি করে আনতাম? আমার ধরো ওইটা রয়েছে মোড মাইনাস মিডিয়ান বাই 3 সমান সমান মিডিয়ান মাইনাস মিন, এটা আমার সঠিক সম্পর্ক। আমি যদি গুণ করে দিই তাহলে কি হতো? মোড মাইনাস মিডিয়ান সমান সমান এটা 3, হ্যাঁ, তাহলে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 3 ইন্টু মিন। আমি খালি মোডের মান বের করব, মিডিয়ানটাকে ডান পাশে পাঠাবো, তাহলে মোড সমান সমান কি হতো? 3 ইন্টু মিডিয়ান আর মাইনাস 3 মিন। আচ্ছা 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 আচ্ছা, তো মোড মাইনাস মিডিয়ান বাই 3, কিছু গন্ডগোল করলাম? মোড মাইনাস মিডিয়ান ইজ ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 3 ইন্টু মিন। এটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, কিছু একটা গন্ডগোল হয়েছে। যাই হোক তারপরেরটা দেখো, 10 ও 50 এর তৃতীয় সমানুপাতি কত? আচ্ছা তৃতীয় সমানুপাতি বের করার একটা ফর্মুলা আছে, তৃতীয় সমানুপাতি, আচ্ছা আমি এক্স ধরে করে, আমি ধরছি তৃতীয় সমানুপাতিটা এক্স, তাহলে কি হবে? 10 50 আর এক্স, এটা তিনটে থাকছে। তাহলে এর ক্ষেত্রে কি হয়? তৃতীয় সমানুপাতের ক্ষেত্রে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা, বা প্রথমটা বাই দ্বিতীয়টা, 10/50 করলে কি হবে? দ্বিতীয়টা বাই তৃতীয়টা, মানে 50/x। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে 10 গুণ x সমান সমান হবে 50 গুণ 50, তাহলে x এর মান কত হবে? 50 গুণ 50/10, শূন্য শূন্য কাটলো, তাহলে x এর মান কত হলো? 5 5 25, মানে 250। তাহলে তৃতীয় সমানুপাতিটা কত হবে? 250 হবে। তারপরেরটা কি রয়েছে দেখো, 423 ইন্টু 423 মাইনাস 325 ইন্টু 325 বাই এত। আচ্ছা দেখো 423 দুবার রয়েছে, 325ও দুবার রয়েছে, তাহলে আমি এখানে লিখতে পারি 423 এর স্কোয়ার মাইনাস 325 এর স্কোয়ার বাই নিচে রয়েছে 423 মাইনাস 325, উপরে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে রয়েছে, আমি কি লিখতে পারি? a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে 423 প্লাস 325 ইন্টু 423 মাইনাস 325, নিচেও দেখো তাই আছে 423 মাইনাস 325,
উপরের 423 মাইনাস 325, নিচের এটা কেটেছে, যোগ করলে কত হবে? 5 আর 3 8, 2 আর 2 4, 4 আর 3 7, মানে 748, অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এটাও দেখো সেম অঙ্ক, এটা কি রয়েছে দেখো 4.32 টা দুবার রয়েছে, মানে আমি লিখতে পারি 4.32 তার হোল স্কয়ার মাইনাস 2.64 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 1.68। এটা দেখো a প্লাস b ইনটু a মাইনাস b পড়বে, a স্কয়ার মাইনাস b স্কয়ার রয়েছে, মানে 4.32 প্লাস 2.64 ইনটু 4.32 মাইনাস 2.64 ডিভাইডেড বাই 1.68। আচ্ছা এই দুটো যোগ করলে কত? 4 আর 2 6, 6 আর 3 9, পয়েন্ট 4 আর 2 6 ইনটু বিয়োগ করলে কত? 8, 6 আর 1 7, মানে 6, 2 আর 3 1। আচ্ছা নিচেও দেখো 1.68 আছে, এটা এটা কেটে গেল, তাহলে উত্তর কত হবে? 6.96, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 18 15 21 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা 18 15 21 দ্বারা বিভাজ্য যখনই বলবে তখনই আমি কি করব? এদের লসাগু করতে হবে। 18 15 আর 21 এর লসাগু করলে কত হয়? দেখো তিনটাকে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 6 18, 3 5 15, 3 7 21। আচ্ছা তাহলে এদের লসাগু কত হবে? এগুলোর গুণফল মানে 3 6 18, 18 গুণ 5 করলে 90, 90 গুণ 7 করলে 630, 7 7 মানে 630। তাহলে এই সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে 630 অথবা 630 এর কোনো গুণিতক। তাহলে 630 এর গুণিতক হতে হলে তো লাস্টে শূন্য থাকবে। লাস্টে দেখো এই দুটোর ক্ষেত্রে শূন্য আছে, এই দুটোর ক্ষেত্রে নেই। কিন্তু যখন বলবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত, তখন দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে লিখে নেবা 5টা নয়, সেটা দিয়ে যেটা লসাগু হবে সেটা দিয়ে ভাগ করো, 630 দিয়ে ভাগ করো। প্রথমে একবার যাই, হবে কত? 630, তাহলে থাকছে 9 6 3, আবার 9 নামবে, কত যাবে দেখো? 5 বার যাবে, 5 বার দিলে 5 0 0, 3 5 15 5, হাতে 1, 5 30 রেখে 31, তাহলে থাকছে দেখো 9 4 5 আর 9। এবার কতবার যাবে দেখো? 9 8 বার যাবে, তাহলে 8 বার দিলে কত? 8 0 0, 3 8 24, 3 8 24 4, হাতে 2, 6 48 দিয়ে 50, তাহলে থাকছে কত? 9 5 4। তাহলে এই সংখ্যাটার থেকে আমি যদি 459 বাদ দিই তবে সংখ্যাটা 630 এর গুণিতক হবে। তাহলে ওর থেকে 459 বাদ দেবো, 9 9 9 9 9 মাইনাস 459, তাহলে 0 4 5 9 9 9 9 বাদ 4 0, অপশন বি হবে। তারপরেরটা, একটি পার্কে শনিবারে 1500 জন লোক এবং রবিবারে 1680 জন লোক বেড়াতে গেছে, শনিবারের তুলনায় রবিবারে কত শতাংশ বেশি লোক গেছে? আচ্ছা শনিবারে গেছে 1500 জন, রবিবারে গেছে 1680 জন, তাহলে কতজন বেশি গেছে? 180 জন বেশি গেছে। কতজনের মধ্যে? শনিবারে গেছিল 1500 জন, মানে 1500 জনের তুলনায় 180, তাহলে কত শতাংশ বেশি গেছে? যতজন বেশি গেছে মানে 180 ডিভাইডেড বাই আগের দিন যত ছিল শনিবারে, মানে 1500 পার্সেন্টেজে বের করতে বলেছে, মানে ইনটু 100%। আচ্ছা এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, 15 কে 12 দিয়ে গুণ করলে 180 হয়, তার মানে কত পার্সেন্ট লোক বেশি গেছে? 12%, অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, এটা একটা সরল অঙ্ক দিয়েছে, সরল অঙ্কে আগে সবার প্রথমে কার কাজ হয়? ভাগের কাজ, তারপরে কার কাজ হবে? গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে 12 যেরকম আছে লিখি, যোগ দিয়ে, আচ্ছা গুণের কাজটা করে দিই, কোনো অসুবিধা হবে না। 12 গুণ 12 করলে 144, তারপরে মাইনাস 12 ভাগ 12 মানে 1। এবার দেখো 12 আর 144 মানে 156, মাইনাস 1 করলে হয় 155, মানে অপশন ডি হবে। তো আজকে ক্লাসে তোমাদের এতদূরই করানো হলো, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।